আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল প্রশংসা আল্লাহ তালার কাছে, যিনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন লাইভ এমসিকিউর সুবাদে এবং আপনাদের চেষ্টার পরিপূর্ণ আহ, অংশীদারিত্বের কারণে আপনারা আজকে যারা প্রিলিমিনারি পরীক্ষা বা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামটা মানে স্পেশালি যাদের জন্য আর বিং প্রোভাইডেড, especially those who are being selected to the written exam and who will face the BCS by BOC actually. By the way, এই স্পেশাল ক্লাসটার মধ্যে আসলে আমি খুবই আনন্দিত যে আমাদের লাইভ এমসিকিউ থেকে আমি একটা মোটামুটি এস্টিমেশন পাইলাম যে প্রায় 25+ অ্যাটেন্ডেন্স যারা আসলে এটার মধ্যে নিয়মিত পরীক্ষা দিয়েছেন এবং নিয়মিত ক্লাস করেছেন এবং নিয়মিত কম্পেন্ডিয়াম সাথে হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালসগুলো দিয়েছিল, তারা এটার মধ্যে যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমে আরও আদার্স যে রেফারেন্স বুকগুলো ছিল তা সঠিকভাবে পড়ার মাধ্যমে আজকে তারা তাদের নিজস্ব জায়গাটা দখল করে নিয়েছেন। তাদের মধ্য থেকে আজকে আসলে আমাদের মধ্যে কিছু ব্যক্তি, কিছু স্পেশাল লোক যারা আসলে মোস্ট ট্যালেন্টেড ওয়ান হ্যাভ বিন সিলেক্টেড টু দ্য BCS 49 স্পেশাল BCS অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। এবং যারা আসলে সিলেক্টেড হয়েছেন, যারা ক্লাসগুলো দেখবেন তাদেরকে প্রত্যেককে জানাই হচ্ছে আমার হৃদয়ের গভীরস্থল থেকে ভালোবাসা। এবং যেহেতু 49th এবং 41 মানে বলা যায় হচ্ছে 49তম বিসিএসে টোটাল 25 পোস্টের বিপরীতে 41 জন পরীক্ষার্থী টিকানো, মানে 41 জন ক্যান্ডিডেট টিকানো, দিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। ইচ অ্যান্ড এভরিবডি হ্যাজ ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড দ্য লাস্ট যে ব্যক্তিরা সবচেয়ে কম পসিবিলিটি দান করে তারও সর্বোচ্চ অপরচুনিটি আছে। সে একজন ক্যাডার সার্ভিসের একটা কর্মকর্তা হওয়ার জন্য যতটুকু মার্কস তার দরকার ততটুকু মার্কস আসলে সর্বশেষ যে সিলেক্টেড তার জন্য আসলে এটা পারফেক্ট, কারণ আমি মনে করি এখন অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন যারা আসলে 152 বা 153 বা 152 পেয়েছে তাদের চাইতে সর্বনিম্ন যে মার্কটা পেয়েছে সেটা মনে হয় 125-এর নিচে নামে নেয়, অর্থাৎ 125 থেকে 152 মধ্যে মার্কসটা যা ছিল তার মধ্যে সমাজ কল্যাণের ক্যান্ডিডেটরা ঠিক আছে। তো এবার যদি আমি ধরি যে মার্ক ডিফারেন্সটা কত হয়েছে, হাইয়েস্ট 152 বা 150 যারা পাইছে তাদের মধ্য থেকে খুব কম সংখ্যক ক্যান্ডিডেটই আসলে পাওয়া যাবে। 140-এর উপরে ক্যান্ডিডেটের পরিমাণ দেখা যাবে 10 থেকে 12 জন। তারপরে আস্তে আস্তে আইসার নিচে কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়েছে। তার মানে মূল কম্পিটিশনটা হবে আসলে এই কয়েকজনের মধ্যে। যারা 140-এর উপর উঠে গেছে তারা মোটামুটি প্রস্তুতি এবং ভালো একটা প্রেজেন্টেশন তারা ভাইবা বোর্ডের মধ্যে দিয়ে আসা মানে হচ্ছে তাদের সফলতাটা অনেক বেশি কাছে চলে আসছে। আর অন্যদিকে যারা আসলে একটু 125 বা 135-এর দিকে তারাও যে পিছিয়ে আছে তা আসলে বলা যাবে না, কারণ 125 এবং 140 এটা আসলে খুব বেশি ডিফারেন্সের মার্ক না। 15 মার্ক ইচ্ছা করলে ভাইবার মধ্যে কেউ ডাউন খেয়ে যেতে পারে এবং 15 মার্ক ইচ্ছা করলে একজন কেউ বাড়িয়ে দিতে পারে। এই জন্য আজকের যে মূল সেশনটা, এই সেশনটার একটা গুরুত্বপূর্ণ, একটা তাৎপর্যপূর্ণ একটা ক্রেডিট আসলে থাকবে, যেটা আসলে আপনাদের ভাইবা বসিতে অংশগ্রহণমূলক একটা পরীক্ষায় যথেষ্ট ইনক্লুসিভ হবে আশা করি। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভাইবার প্রস্তুতি নিয়ে আসলে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন। ব্যক্তিগতভাবে যদি আমি কারো নাম উল্লেখ করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে আসাদ ভাই, সাথে হচ্ছে মাসুম বিল্লাহ, সাথে আরও কয়েকজন আছেন যারা ডিপার্টমেন্টে আমাদের একান্তভাবে আমার ছোটো ভাই। এছাড়াও আরও অনেকগুলো ব্যক্তি যারা আসলে কখনো হয়তো আমাকে এই ক্লাসের বাইরে দেখি নাই, সেই সকল মানুষগুলো আমাকে ফোন দিচ্ছেন হয়তো বা নাম্বার কালেকশন করার মাধ্যমে। তো এইসব বিষয় বিবেচনা করে ভাইয়াদের পক্ষ থেকে আসলে লাইভ এমসিকিউর ফুল টিমের পক্ষ থেকে আপনাদের জন্য এরকম একটা স্পেশাল সংযোজন এবং আর একটু উল্লেখ করার মতো যে বিষয়টা সেটা হচ্ছে এক্সক্লুসিভলি দোজ হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ভাইবা BOC candidate, they will be provided this class, and especially they will be extremely appreciated through giving this class actually. সো আপনার প্রথম যে কিউরিসিটিগুলো আছে, যে কিউরিসিটিগুলোর মধ্যে প্রথম যে ভাইয়া সমাজ কল্যাণের কোন কোন অংশগুলো থেকে আমরা আজকে পড়বো, এই প্রশ্নটা আসলে আমার প্রথম মাথায় রেখে আমি মূলত আসলে আজকে যে ক্লাসের মডিউলটা এটা আমি সাজিয়েছি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এর বাইরেও আমাদেরকে আর কি বিষয়ে আসলে সতর্ক থাকতে হবে, মানে পড়াশোনার বাইরে আমাদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে। মূল কথা হচ্ছে যে যদি আপনার রিজিকে আপনার
ক্যারিয়ার সার্ভিস অথবা যেই জবটা আপনি ডিজায়ার করতেছেন বা ডিজার্ভ করতেছেন সেটা যদি আপনার না আসে, তখন বুঝতে হবে যে আসলে এটা আপনার রিজিকে ছিল না, অথবা বাই চান্স ইট হ্যাজ বিন কি বলবো এক্সক্লুডেড, অথবা ইট হ্যাজ বিন কি বলবো ডাউনফলেন ফ্রম ইউর লাক অ্যাকচুয়ালি। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার এই ভাগ্যের অপ্রসন্নতায় আপনাকে আসলে এখান থেকে মানে ফল করে ফেলছে আসলে আপনার টার্গেট ফিল আপ করার ক্ষেত্রে। তো এই জায়গার মধ্যে প্রথমে আমি যেটা বলবো, ইফোর্টের কোনো সময় ঘাটতি দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনার প্রিলি থেকে রিটার্ন, এটা তো আসলে প্রিলি না, রিটার্ন যেহেতু ছিল, তার রিটার্ন পরীক্ষাটা যেভাবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত এর সাথে অ্যাডজাস্ট করে করে পড়াশোনা করে আসছেন, লাস্ট যে ফাইটটা, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি। ইন দিস পার্ট ইউ হ্যাভ টু make ensure that I am very much কি বলবো you are very much capable of taking all of the challenges and all of the inner talent that have been existing that are existing in your কি বলবো memory and in your heart. You have to flourish and enrich all of this latent talent actually. So এই ইস্যুগুলো ভেবে আমরা যে ইস্যুগুলো প্রথমে নিয়ে আসি, তারা একদম আমাকে এখন না চেনার কেউ না, এই জন্য পরিচয় দেওয়ার কোনো কিছু সময় কিল করতে চাচ্ছি না। আমরা মূল ক্লাসটা চলে যেতেছি। আজকে যে ক্লাসটা থাকবে, এই ক্লাসটার মধ্যে আপনার যে প্রশ্নগুলো থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমি প্রথমে একটা একটা করে সাজিয়ে আনার চেষ্টা করছি। এটা হচ্ছে যে স্ক্রুটিনি অফ দ্য সিলেবাস। এই টপিকটার উপর মধ্যে মূলত থাকবে হচ্ছে আমাদের সিলেবাসের কোন কোন অংশগুলো আসলে ভাইয়া পড়াশোনা করার মতো লাগতে পারে। এই কোশ্চেনটা হচ্ছে প্রথম কোশ্চেন থাকবে। এটা হচ্ছে আমার একাডেমিক লাইফের পড়াশোনা। তারপর আসছে সেটা হচ্ছে যে প্রিপারেশান স্টাইল অফ দ্য এলিমেন্ট আওয়ার, মানে হচ্ছে আজকে থেকে যদি আমি 2 তারিখ পর্যন্ত গণনা করি যে আজকে থেকে আমার 2 তারিখ পর্যন্ত কতদিন আছে, নট মোর দেন 10 days, 10 দিনের বেশি কিন্তু আমাদের হাতে, 10 দিন মানে 8-9 দিন আছে। তো দিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। সো 2 তারিখের মধ্যে যদি আমাদের প্রস্তুতি হয়, তো প্রস্তুতি হবে হচ্ছে দ্য 11th আওয়ারের, সেটাই হবে আসলে মূল এখানে ফোকাস করা। যেটা আসলে না পড়লেই নয়, সেটা আপনাকে তো পড়তে হবেই। সাথে হচ্ছে যারা অলরেডি পিএসসির 2-1টা ভাইবা ফেস করেছেন অথবা করেননি, অথবা কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন, ভাইবার মধ্যে অংশগ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই কিছু কিছু জিনিস বুঝে গেছেন যে সমাজকর্ম যদি একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের কী কী প্রশ্নগুলো আপনাদের সামনে আসতে পারে এবং কী কী ধরনের কোশ্চেনগুলো আসলে বোর্ড ডিজার্ভ করে, সেই কোশ্চেনগুলো দ্য 11th আওয়ারে বারবার করে জ্বালাই করে নিতে হবে। এবং কিছু প্রশ্ন আনসার আসলে ঠোঁটের মধ্যে রাখতে হয়, যে প্রশ্নগুলো যদি আপনার চোখের সামনে চলে আসে, ইউ আর ভেরি মাচ রিদমিক টু গিভ দ্য আনসার অন দ্য স্পট। আসলে ওই স্পটের মধ্যে আপনাকে আর কোনো সময় কোনো ডিলে করা যাবে না ওই আনসারগুলো দেওয়ার জন্য। তারপর আসে সাম কনফিউজিং কোয়েশ্চেন ফর ভাইবা বসে, যে অ্যাজ ইউজুয়ালি সকল বোর্ডে, সকল ব্যাংকের পরীক্ষা, সকল বিসিএসের পরীক্ষার সাথে হচ্ছে অন্যান্য জেনারেল কোনো চাকরি যেটার মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ার ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট যাওয়ার পর তাকে প্রথম যে কোয়েশ্চেনগুলো ফেস করতে হয় এবং যেগুলো সবচেয়ে মোস্ট কনফিউজিং, দিস কোয়েশ্চেন শুড নট বি ইগনোরড টুডেস ক্লাস। তাই আমি আসলে এই কোয়েশ্চেনগুলো আপনার সামনে রেখেছি। তারপর হচ্ছে কিউএনএ পার্ট, যেটা বলছে এটা হচ্ছে যে প্রশ্নের যে জায়গাটা, আপনি যেহেতু লাইভ ক্লাস করতেছেন, আমি প্রথম ভাবছিলাম যে লাইভ ক্লাস হবে, যেহেতু লাইভ ক্লাস হয় নাই, সুতরাং এই কিউএনএ পার্টটা হয়তো বা আজকে আপনাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। বাট যদি তারপরে কোনো কোশ্চেন থাকে, সেটা আপনারা একটু কাইন্ডলি ওই যে আপনাদের ভিডিওটা দেখার পরে ভিডিওটার মধ্যে যে কমেন্টগুলো সিস্টেম করে রাখা হয়, সেই কোশ্চেনের কমেন্টগুলো করার চেষ্টা করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমি কোনো কোশ্চেনের আনসারে আসলে ওই অ্যাপসের মধ্যে দেইনি, কারণ হচ্ছে এটা আসলে আমাদের পক্ষ থেকে কোনো মানে দিক নির্দেশনা ছিল না যে গ্রুপের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে কোনো জায়গায় আপনাদের কমেন্ট আনসার দেওয়ার জন্য বা পর্যাপ্ত এরকম কোনো ডিরেকশন আমাদের জন্য ছিল না, বাই দ্য ওয়ে, যার কারণে আমি আসলে কোনো করি নাই। এখন শুরুতে আমি আবারও যারা আসলে তাদের পরিশ্রমের সর্বোচ্চ অংশ দিয়ে তাদের সফলতা নিয়ে আসছেন, তাদেরকে আমি আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমি এটা আসলে ফুল ক্রেডিট তো আমরা কখনো নিতে পারি না, কারণ একজন স্টুডেন্ট যে তার নিজের অ্যাচিভমেন্টটা সে নিজে অর্জন করে, সেই অ্যাচিভমেন্টের একটা বড় অংশই আসলে মূলত দাবিদার হচ্ছে সে নিজে। তারপরে স্রষ্টা তো তার জন্য সহযোগী। আর আমরা যেহেতু আপনাদের কাছ থেকে একটা কিছু অংশ আপনাদের সাথে যেহেতু আমরা শেয়ার এবং কিছু তথ্য দিয়ে যেহেতু আপনাদের সহযোগিতা করেছি, সেই জন্য কিছু ক্রেডিট হয়তো আমরা মাঝে মাঝে আপনাদের কাছ থেকে নিতে পারি, যে আমাদের লাইভ এমসিকিউর পরিবার থেকে এতজন ক্যান্ডিডেট were selected to
to participate in the BCS Bible Bosi, especially for the 49 BCS special actually. সো এই জায়গার মধ্যে আমি এই ইস্যুগুলো আলোচনার আগে প্রথম যে ইস্যুগুলো আসতে চাচ্ছি এটা হচ্ছে জেনারেল বিষয়গুলো, যে আমাদের কি কি বিষয়গুলো আসলে সতর্ক থাকতে হবে ভাইবা বসিতে উপস্থিত হওয়ার জন্য। তো প্রত্যেকের মধ্যে যেটা প্রথম সমস্যা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং ক্যাপাসিটি। আমাদেরকে একদম মনে করেন যে আইএলটিএসের মতো পরিপূর্ণ নেটিভ ইংলিশ আমাকে বলতে না পারলেও আমরা এসএসওয়ারে যেটুকু মনে করেন যে আমাকে একটা কোশ্চেন মানে আস্ক করলো কোনো এক্সামিনার অথবা কোনো মেম্বার্স অফ দ্য পিএসসি, আমি যদি এটার আনসার মোটামুটিভাবে আমি ইংলিশে না দিতে পারি, অথবা আমি এটা দিতে গিয়ে যদি একবার এটা বলে ফেলি যে সরি স্যার আই ক্যানট গিভ দ্য আনসার ইন ইংলিশ, ইট উইল বি এ গ্রেট স্টাম্বল ফর ইউর ভাইভা অ্যাকচুয়ালি। সো এই জন্য আমি বলবো যে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা হচ্ছে ইংলিশের প্রোনাউন্সিয়েশন, ইংলিশের স্পিকিং ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। সেটা প্রোনাউন্সিয়েশন যেমনই হোক, সেটা স্পিকিং ক্যাপাসিটি যেমনই হোক, নট মাচ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বাট ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার হোয়াট ইজ আস্কড ইন দ্য ভাইভা বোর্ড অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল আপনাকে শুধু সোশ্যাল ওয়ার্ক নিয়ে জিজ্ঞেস করছে, বাট আপনি সোশ্যাল ওয়ার্কের ডেফিনেশনটা আমি কখনো সোশ্যাল ওয়ার্ক ইংলিশে পড়েন নাই। সো এই জায়গার মধ্যে আপনি যদি বলেন স্যার আমি বাংলায় আনসার করতে পারি, তখন আপনাকে নিয়ে আন্ডারস্ট্যান্ড করাটা খুব বেশি অস্বাভাবিক কোনো কিছু না। কারণ আপনি প্রজাতন্ত্রের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, এবং বিশ্বাস করেন আপনি এই ক্যারিয়ারে অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনি নিজেকে ভাবা শুরু করবেন যে আমি তো ক্যারিয়ার সার্ভিস অন্তর্ভুক্ত, আমি কেন এই বঞ্চনার শিকার, আমি কেন বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত, অথবা অ্যাডমিন ক্যারিয়ারের সাথে আপনাদের কনফ্লিক্ট আপনি নিজেই প্রকাশ করার চেষ্টা করবেন। তো যেহেতু আপনি অ্যাডমিন ক্যাডারের সাথে নিজেকে মানে কম্পেয়ার করা শুরু করে দিবেন জয়েন হওয়ার পরেই, তার মানে আপনাকে তো কিছু ক্যাপাসিটি তো থাকতে হবে, যে ক্যাপাসিটিগুলো আসলে ওই অ্যাডমিনের সামনে ঝাড়ার মতো আপনি সামর্থ্য রাখেন, ঠিক আছে না? তো এই ক্যাপাসিটির মধ্যে অন্যতম একটা ক্যাপাসিটি হচ্ছে ইংলিশ স্পিকিং ক্যাপাসিটি, আসলে কোনো কিছু এক্সপ্রেশন ক্ষমতা ইংলিশে। তাছাড়া হচ্ছে 2 নম্বর যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যা আপনি জানেন সেটা আসলে ন্যাচারালি এক্সপ্রেস করা। ন্যাচারালি এক্সপ্রেস করা মানে কি, আপনি এমন হলে আপনার ল্যাঙ্গুয়েজটা একটু মানে এখনো গেও আছে, আপনি ভাবতেছেন যে আমি এই জায়গাটা থেকে হয়তো বের হয়ে আসতে চেষ্টা করে শুদ্ধ বলতে গিয়ে নাটকীয়তা চলে আসতেছে, তখন আপনার জন্য এটা জটিলতা। এই জন্য আপনার যে অংশটুকু যেভাবে আসলে প্রকাশ করা, মানে আপনি রিদমিক যেটা প্রকাশ করতে, সেটা আপনাকে প্রকাশ করতে হবে একদম। ইন জেনারেল কথাগুলো আরও হয়তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনবেন, আমি আর ওই জায়গাটুকু যাচ্ছি না। আমি একদম আমার শুধু সমাজকর্ম রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের মাথায় থাকে, এই কথাগুলোই আমি শুধু আপনাদের সামনে একটু আনার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে একটু বুলেট পয়েন্ট আপনি একটু অ্যাড করে নেন। সেটা হচ্ছে যে আমাদের টোটাল ক্লাসগুলোর মধ্যে, মানে আমার আজকে যে টোটাল ক্লাসটা হবে সেই ক্লাসটার মধ্যে আমরা কোন কোন ইস্যুগুলো পড়ার ইস্যু হিসেবে, একাডেমিক ইস্যু হিসেবে আমরা এখানে রাখবো, সেই প্রশ্নগুলো আসি। প্রথমে লিস্টে যেটা বলছি সেটা হচ্ছে সিলেবাস প্রোভাইডেড বাই বিপিএসসি ফর 49 BCS রিটেন এক্সাম স্কিম থ্রু দ্য কম্পেন্ডিয়াম। আমি এই কথার মধ্যে উল্লেখ করার চেষ্টা করছি যে 49 BCS এর যে টপিকগুলো মূলত আসলে ইনক্লুড করা হয়েছে, সেই টপিকগুলো যেহেতু আপনারা বারবার পড়ছেন, এগুলোর কনসেপচুয়াল যে টপিকগুলো আছে, আপনার থিওরিটিক্যাল কথা যেটা আসলে মনে করেন যে আপনারা যেটা আসলে কম বেশি সবারই জানা আছে, সেই ইস্যুগুলো ইংলিশে আমার স্পিকিং করার ক্যাপাসিটি থাকতে হবে। আমি কিন্তু প্রথমে পড়ানোর সময় কিন্তু দেখতেছিলাম যে আমি ইংলিশে পড়াতেছিলাম, তারপর এটাতে সরে এসে বাংলায় পড়েছি। মজার ব্যাপার হলো আমি যে কয়টা ভাইবা দিচ্ছি এখন পর্যন্ত 4টা বা 5টা ভাইবা যেটা আমি দিলাম, সেই ভাইবাগুলোর মধ্যে আমি ইংলিশে আসলে বলার সুযোগ করে দেওয়ার সাথে সাথে আমি ইংলিশে আসলে বলতে পারার সক্ষমতাটাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে এটা আমার একটা প্রিফারেন্সের জায়গা। স্যাররা যখন আমাকে ইংলিশে বলার সুযোগ করে দিচ্ছে, আমি এটাকে আসলে সুযোগ হিসেবে নিয়েছি, কারণ এই টপিকগুলো আমি এত সুন্দরভাবে ইংলিশে আসলে পড়ে রাখছিলাম যে এটা অনেক টুটস্থ টাইপ চলে আসলে মানে এটা আনসার দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এই জন্য সমাজকর্মের যে টপিকগুলো মূলত বেসিক আলোচিত হয়, সেই টপিকগুলো আমরা একটু দেখি যে 49 BCS এর মধ্যে যে টপিকগুলো আসলে বিবিএসসি সিলেক্ট করছে, সেই টপিকগুলোর মধ্যে নিশ্চয়ই আপনারা এতদিনে দেখছেন যে কী কী টপিকগুলো মূল হেড আছে, কনসেপচুয়াল ইস্যুগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে পড়ে নিতে হবে, যেমন সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম আর সমাজ কল্যাণ। এরপর হচ্ছে সমাজকর্ম সংক্রান্ত বিভিন্ন প্রত্যয়, এরপর হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, যে ইস্যুগুলো সবসময় থাকে, সোশ্যাল ডেভেলপমেন্টের ইন্ডিকেটরস, এরপর হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনসগুলো, এবার হচ্ছে ফিলোসফিক্যাল ভ্যালুসের উপর ভিত্তি করে যে সমাজকর্মের 2টা হিস্টোরিক্যাল মানে কি ডিভিশন কী কী আছে, এটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার, একটা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার। এই যে টপিকগুলো আছে এগুলো
মানে অ্যাজ ইউজুয়ালি একদম ফ্লুয়েন্টলি থরোলি আপনাকে বলার সামর্থ্য তৈরি করতে হবে ইংলিশে। এইটুকু অর্জন করার সামর্থ্য কীভাবে, সেটা হচ্ছে আসলে আপনাকে নিজেকে আলাদা করেন। এই কটা দিন মনে রাখবেন যে আর যেহেতু 1 মাস সময় আছে সর্বোচ্চ আপনার হাতে, মানে টোটাল ভাইবার পুরো প্রসেসিংয়ের মধ্যে 8 দিন, আর যদি আপনাকে ভাইবার আরও 2টা দিন সময় সুযোগ আপনাকে দেওয়া হয়, তার নয় 2 দিন, এই 10 দিন, 10 থেকে 15 দিন যেহেতু সময় আছে, সব কিছু থেকে আলাদা হয়ে আপনি থরোলি মানে বলার চেষ্টা করেন, যা পড়ছেন তাই। তো এটার মধ্যে আমি যে কম্পেন্ডিয়ামটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম, সেই কম্পেন্ডিয়ামটার মধ্যে মোটামুটি সবগুলো টপিক্সেই ধরে বিপিএসসির টপিকগুলো সবগুলো মোটামুটি চলে আসছে। তো এইটা প্রথমে আমাদেরকে আবার একবার মোটামুটি ইংলিশে বাংলায় 2ভাবে থরোলি মানে বলার প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু ইন ডিটেলস আপনি জানতেছেন, কিন্তু আপনাকে যখন যে কোশ্চেনটা করা হয়েছে সেটা আপনি এক্সপ্রেশন করার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা দিচ্ছে। এই অসঙ্গতি আপনাকে প্রমাণ করে যে আপনি মানে হাজার জানলেও অজানা, মানে সব জানতে হয়ে আপনি কিন্তু একজন মূর্খ মানুষে পরিণত, কারণ আপনি বলতে পারতেছেন না। এই জন্য 2জন মিলে এখন হয়ে দরকার হলে বেশি কথা বলা শুরু করেন, বেশি মানে নিজেকে করেন। তারপর হচ্ছে আরেকটু ম্যাটার যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার এক্সপ্রেশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এটা বোঝার জন্য একটু আয়না বা একটু অন্যর বিকল্প একজন মানুষের সামনে গিয়া কথাগুলো বলার চেষ্টা করা, কারণ আপনার সেম কম্পিটিটর যা আছে তার সাথে আসলে কথাগুলো বলার চেষ্টা করতে হবে, তাহলে আরও সহজ হয় আর কি। এই জন্য গ্রুপ ভাইবাটাও ইম্পর্টেন্ট। গ্রুপ ভাইবাটা যদি 2-3 জনের একসঙ্গে গ্রুপ ভাইবা দিতে পারেন সেটা আরও বেশি ভালো। তারপরে তো আমরা যেটা আসছে 2 নম্বর পয়েন্টটা, ফোকাস অন দ্য বেসিক কোর্সেস অফ সোশ্যাল ওয়ার্ক, মানে সমাজকর্মের যে বেসিক কোর্সগুলো আছে। বেসিক কোর্স বলতে কী বোঝায়? জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ঠিকছেন আর বিভিন্ন পাবলিক ভার্সিটি যারা ঠিকছেন, জাতীয় ভার্সিটি এবং পাবলিক ভার্সিটি সবাই মোটামুটি একই সিলেবাসে কম বেশি পড়েছেন, কিন্তু পাবলিক ভার্সিটির বিভিন্ন কোর্সগুলো একটু ইন ডিটেলস পড়ানো হয়, তবে বেসিক যে কোর্সগুলো আছে মোটামুটি সেমই থাকে। এর মধ্যে আমি দেখেন 2-1টা হয়তো বা কোর্স আমি করে দিচ্ছি, যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক আর হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি, সাইকোলজি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, এবং যে সোশ্যাল কেজ অর সোশ্যাল গ্রুপ অফ সোশ্যাল কমিউনিটি ওয়ার্ক, সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই যে টপিকগুলো আপনাদের সামনে আমি মানে এই যে কোর্সগুলো আনলাম, এছাড়াও কিন্তু আরও কয়েকটা কোর্স আছে, আমি ডট দিয়ে এটা বোঝাতে চেষ্টা করছি। আপনি অনার্সের পুরো সিলেবাসটা আপনার হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন যে সিলেবাসটা যে অংশটুকু মনে হয়েছিল যে শুধু সমাজকর্মের পিওর সাবজেক্টের সাথে পুরো জড়িত, সেই সাবজেক্টগুলো আপনার পড়ে নিতে হবে। এবং সাইকোলজিকে আমি কেন রাখছি, সাইকোলজিকে ধরা হয় হচ্ছে সমাজকর্মের মূল যে কোর্সটা আছে সেই কোর্সটার একটা গুরুত্বপূর্ণ মানে কোর্সের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ আপনি সাইকোলজিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে সোশ্যাল ওয়ার্কাররা প্রথম মূলত আসলে একজন ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হয়। তো সাইকোলজি বোঝার জন্য এই সোশ্যাল ওয়ার্কের এই যে সাইকোলজির এই যে বিভিন্ন থিওরি বা থিওরিটিক্যাল টপিকগুলো আছে সবগুলো আমাদেরকে মোটামুটি কম বেশি পড়তে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে কয়টা ভাইবার মধ্যে আমি গেছি, প্রাইমারির ভাইবাতে দেখলাম আমি কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা সবসময় করে এই যে সাইকোলজি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার যে কোশ্চেনটা আছে ওটার মধ্যে থেকে কোশ্চেন আসে প্রেষণা কী, প্রেষণা চক্র কী, প্রত্যক্ষণ কী, পার্সোনালিটি কী, তারপর হচ্ছে লিডারশিপ কী। এই কোশ্চেনগুলো অ্যাজ ইউজুয়ালি মানে চলে আসে মানে কোশ্চেনগুলো করে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তারপরে আবার যেটা আসে সেটা হচ্ছে সাইকোলজি যে টপিকগুলো আরেকটু ইম্পর্টেন্ট, যে থিওরিগুলো কী কী, এরিকসনের সোশ্যাল থিওরি, সাইকোসোশ্যাল থিওরি, তারপর হচ্ছে সাইকোঅ্যানালিটিক থিওরি, এবার বিহেভিয়ারাল থিওরি, যেমন অবজারভেশন থিওরি, এই যে থিওরিগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হলো বিশ্ববিদ্যালয় লাইফে এই যে যারা মোটামুটি এখন আপনাদের ভাইবা নিতে আসবে, অন্যান্য সময় যে যখন আমরা নর্মালি দেখি জেনারেল বিসিএসগুলো থাকে তখন সাবজেক্টিভ যে পরীক্ষাটা হয় সেই সাবজেক্টিভ পরীক্ষার মধ্যে নর্মালি হচ্ছে 2জন বা 3জন কি এক্সপার্ট নিয়ে আসা হয়, প্রতি বোর্ডে একজন করে এক্সপার্ট রাখা হয়, যেদিন মানে শুধু সাবজেক্টিভ ভাইবাটা থাকে সেদিন। আর সাবজেক্টিভের বাইরে যেদিন সমাজকর্ম থাকে, এই গত 43-44 এই ঘটনা ঘটছে, কিন্তু 40-41 যেটা আমি দেখছি, 40-41 যেটা দেখছি সেটা হচ্ছে ওই সময় তো আসলে ওই সমাজকর্মের কোনো মানে ওই প্র্যাকটিসিং কোনো ব্যক্তি থাকে না অথবা এক্সপার্ট থাকে না। তো ওই এক্সপার্ট না থাকার কারণে ওই সময় কোশ্চেনগুলো হয় ভাষা। আর যখন এক্সপার্ট নিয়ে কোশ্চেনগুলো নেওয়া হয়, যেমন 43 এবং 44-45 লাস্টের 3টা ভাইবা যেটা হয়েছে সবগুলোর মধ্যেই একই প্যাটার্নে হয়েছে। প্যাটার্ন হচ্ছে যেদিন সমাজকর্মের পরীক্ষা সেদিন সমাজকর্মের সব স্টুডেন্ট একদিনে রাখা হয়, কিন্তু আগে এরকম প্যাটার্ন ছিল না। যারা জেনারেল অথবা বোতে টিকছে তাদেরকে আলাদা করে ওই এক্সপার্ট ছাড়া ভাইবা নিত বা এক্সপার্ট ব্যতীত ভাইবা নিত।
কিন্তু এখন আর সেই ঘটনাগুলো গত 2-3টা বিসিএসের মধ্যে খুব জটিল হয়ে গেছে। সমাজকর্ম ভাইবার দিন একই রকমভাবে দেখা যায় সমাজকর্ম এক্সপার্ট নিয়ে আসা হয়, আনার পরে ওই যে আন্ডার এস্টিমেশনের একটা জায়গা তৈরি হয়। অথবা অন্য কলা বিভাগের অথবা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে আন্ডার এস্টিমেশনের একটা ম্যাটার চলে আসে, যে এই সাবজেক্টগুলো আর্টসের ও এই সাবজেক্টগুলো সোশ্যাল সায়েন্সের, তার মানে দে আর নট ভেরি মাচ ক্যাপাবল এজ লাইক এস science faculty or something like others, for example engineering student or medical student, something like that. সো এটা আসলে আমাদের জন্য একটা মানে কি বলবো, একটা বিরাট বড় একটা আঘাত আমি বলবো। জাস্ট 43rd বিসিএস এবং 44th বিসিএসে হাজারবার আমি বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেও তারা মনে বলতেছে যে আপনাদের এডুকেশনে আসেন, আপনি অলরেডি ইউ আর ইন এ গ্রেট প্রফেশন, সো ইউ শুড চেঞ্জ দিস প্রফেশন অ্যাকচুয়ালি। তো আপনি কি এই প্রফেশনকে চেঞ্জ করেন? আমি বলছি স্যার আমি বাই হার্ট এটাকে পছন্দ করে এনজয় করি, বাট মানুষের সুযোগ অতিরিক্ত থাকার সত্ত্বেও কে না নিতে চাই, আমি এটার অংশ হিসেবেই স্যার আমি বারবার আসতে চাই, আমি বারবার আসবো, এটা বলছি। তো এখন মূল কথা হচ্ছে এই জন্য যেহেতু এই ভাইবাটা হবে মূলত একই দিনে দেখা যাবে 3-4টা ভাইবা বোর্ড বলবে, 3টা বা 4টা সর্বোচ্চ বোর্ড, 41 জন যেহেতু মেম্বার, তো 41 জনের জন্য প্রতি বোর্ডে নয় 12-13 জন করে নিল, সে অনুসারে 3-3 3 বোর্ড হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই 13টা বোর্ডের মধ্যে আমরা দেখবো যে আসলে মূলত ঢাকা ভার্সিটি থেকে থাকবে হয়তো এক্সপার্ট, রাজশাহী ইউনিভার্সিটি থেকে একজন এক্সপার্ট থাকে, আর সাস থেকে থাকে, জগন্নাথ থেকে থাকে। তো ঢাকা ভার্সিটির 2জন টিচার আমি সবসময় নিয়মিত পাইছি, যাদের শেরিন ম্যাডাম, শারমিন ম্যাডাম, এর আরও কয়েকজন ম্যাডাম আছেন, ওই রবিউল স্যার নামে একজন টিচার আছেন, উনি আসেন। দেখ চেঞ্জ হইতে পারে, এটা নিয়ে আমি আসলে ডিরেক্টলি কোনো মানুষকে আসলে এক্সপার্ট হিসেবে বলা কঠিন, কারণ অন্য কাউকে ধরা ডাকার সুযোগ থাকতে পারে, এবং দেশ পরিবর্তন মানে হচ্ছে প্রিফারেবল পার্সনও পরিবর্তন, তো এইসব বিষয়ে অনেক কিছু থাকে। যে আসুক না কেন, এই যে বেসিক যে কোর্সগুলো আছে সমাজকর্মের, সেই কোর্সগুলোকে অবশ্যই আমাকে পড়ে ফেলতে হবে এবং ইন ডিটেলস পড়তে হবে। মজার ব্যাপার হলো এতদিন ভাইবা মানে যা ভাইবাগুলো আগে হয়েছে সেই ভাইবাগুলোতে কিন্তু কোয়েশ্চেন হয়তো মূলত ভাষা, কিন্তু এখানে যেহেতু ইন ডিটেলস ভাইবা মানে যেহেতু আপনি এক্সপার্ট হিসেবে সমাজকর্মের টিচার হিসেবে মূলত ভাইবা দিতে যাচ্ছেন, তার মানে অ্যাজ এন এডুকেশন ক্যাডার ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রিপেয়ার্ড অ্যাবাউট ইউ, মানে পার্টিকুলার সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর ইন ডিটেলস আপনাকে জানতে হবে। তো এই জন্য এগুলোকে আপনাকে ইন ডিটেলস কোর্সগুলোই আপনাকে পড়তে হবে। যেমন আমি আপনাদেরকে আগে বলি, পিআরএ মানে পার্টিসিপেটরি রিপ্রেজাল মেথড, না কেমন যেন একটা মেথড আছে, যে কোনাকুনিভাবে গ্রামাঞ্চলে ডেটা কালেকশনের মেথড। এই প্রশ্নগুলো আসলে করা হয় যখন শুধুমাত্র সাবজেক্টিভ মানে এক্সপার্ট দিয়ে করানো হয় কোয়েশ্চেনগুলো, বা শুধুমাত্র শিক্ষকের যে পরীক্ষা ভাইবা থাকে সেদিনের দিন। তার মানে বোঝেন আপনি কোশ্চেন ডেটা কালেকশনের মেথড এত ইন ডিটেলস ইস্যুগুলো আসা খুবই কঠিন। যে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, এফজিডি, এই ইস্যুগুলো কিন্তু আসে। এবার আমি সর্বশেষ যে মানে ইয়াটা আমি দেখবো যে 4th ইয়ারে নর্মালি প্রত্যেক জাতীয় ভার্সিটি সহকারে পাবলিক ভার্সিটি প্রত্যেক ভার্সিটির মধ্যে মোটামুটি এই কোর্সটা সর্বশেষ ইয়ারের মধ্যে সবসময় ইনক্লুডেড থাকে, এবং এই কোর্সটা খুবই মানে আমি বলবো কি মোস্ট প্রিফারেবল একটা কোর্স আসলে প্রত্যেক টিচারের জন্য। এবং আমার সমাজকর্মে আসলে যে কোর্সটা সবচেয়ে বেশি পছন্দসই মনে হয়েছিল সেটা হচ্ছে এই রিসার্চ এবং পরিসংখ্যান, কারণ এটা থেকে আসলে আমার জীবনে কিছু লার্নিং ছিল, এবং এটাকে আমি এখনও চেষ্টা করি যে এটা হয়তো বা ভবিষ্যতে আমি এটা কাজে লাগাবো। শিক্ষকেরা মোটামুটি এটা একমাত্র ভরসা থাকে আমার মনে হয় লাস্টে এটা। তো এই জন্য এটার কিন্তু ইন ডিটেলস আপনাকে জানতে হবে। এবার আসলে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে আপনাকে এই কোর্সটা থেকে, সেটা আমি আপনাকে জানাই দিই। সেটা হচ্ছে মনে রাখতে হবে যেটা, যে আমি নিশ্চয়ই অবশ্যই সোশ্যাল রিসার্চ যেটা আছে, এই সোশ্যাল রিসার্চের উপর একটা কোর্স পড়ছি। দ্বিতীয় নম্বরটা হচ্ছে একটা রিসার্চ কিন্তু আমি কম বেশি বিশ্ববিদ্যালয় লাইফে মানে পাবলিক ভার্সিটি যারা আছেন সবাই কিন্তু কম বেশি একটা রিসার্চ অথবা একটা থিসিস করছেন মোটামুটি। তো রিসার্চ যারা করছেন এরা হচ্ছে গ্রুপ বেদে, মানে ঢাকা ভার্সিটি যা করা হয় গ্রুপ বেদে এক গ্রুপ একসাথে একটা রিসার্চ করা হয়। আর থিসিস যারা করছে ব্যক্তিগতভাবে একটা থিসিস করা হয়। তাই থিসিস, সিনথেসিস, অ্যান্টিথিসিস, এই যে টার্মিনোলজিগুলো এগুলো তার সবগুলো জানতে হবে। এবং এই যে রিসার্চের ক্ষেত্রে আপনি কি রিসার্চটা করছেন, রিসার্চের ফাইন্ডিংস থেকে আপনার রিসার্চটা বেশ হতো, এটা কিন্তু আপনাকে স্যাররা জিজ্ঞেস করতে পারে, এবং আপনার রিসার্চের কী ফাইন্ডিংস ছিল, কতগুলো মানুষের উপর মানে এটা করছেন, এবং কোন মেথড ফলো করছেন, কোয়ালিটিভ না কোয়ান্টিটেটিভ, ঠিক আছে না। এরপর যে কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে বিভিন্ন দিনে ইন ডেপথ কিন্তু যাইতে পারে, যে রিসার্চের মেথড কোনগুলো আছে, স্টেপসগুলো কী কী আছে, ঠিক আছে না, ডেটা কালেকশন মেথডগুলো কী কী আছে, আপনার রিসার্চের মধ্যে
যে কজনের ডেটা কালেকশন করছিলেন তাদের মধ্য থেকে আসলে কাদের ডেটাগুলো আপনি অবজারভেশনের ভিত্তিতে নিয়েছেন, কাদের ডেটাগুলো আপনি শুধুমাত্র ইয়ার উপর ভিত্তি করে নিয়েছেন, ঠিক আছে, যে রেসপন্স আছে সেটার উপর ভিত্তি করে নিয়েছেন। তো এইসব বিষয় কিন্তু অনেক কিছু ইন ডিটেলস আপনাকে কোশ্চেন করতে পারে। এই জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে 3 স্টার বিশিষ্ট একটা কোর্স হিসেবে আপনি অবশ্যই রাখতে পারেন। তারপর আসি সেটা হচ্ছে প্রত্যেকে নিশ্চয়ই তার নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে তার একজন ইন্টারনাল সুপারভাইজার এবং এক্সটার্নাল সুপারভাইজার দুজনের সমন্বয়ের মাধ্যমে যা করেন না কেন, আমরা তো জানি সমাজকর্মে কী ধরনের ফিল্ড ওয়ার্ক আসলে বাংলাদেশে বর্তমানে প্রচলিত আছে। বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে খুব স্বনামধন্য, যেমন ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল সেক্টর আর কি, যে ফিল্ড ওয়ার্কটা করা হয় সেটা জাতীয় ভার্সিটি ছেলেদেরও যদি করা হয়, আমার স্টুডেন্টদের মধ্যে আমি যাদেরকে দেখলাম অনার্সে আসলে মাত্র মেডিকেল সেক্টরে যারা গেছে তারা শুধুমাত্র একটু পরিশ্রম করে, বাকি যারা আছে কম বেশি সবাই ফাঁকি দেয়। তো এই জন্য এখন তো আর আপনার এই ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ভাইবা বোর্ডে যদি আপনাকে সেই ইস্যুগুলো আপনার সামনে নিয়ে চলে আসে একবারে কোনোভাবে ফিল্ডারকে, তাহলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি ইনফরমেশন কোনটা গ্যাপ মানে আপনার আসলে ধরে নেওয়া হবে আপনার ফিল্ডার ভালো ছিল না। এই জন্য এই প্রস্তুতিটা আপনার রাখতে হবে যে ফিল্ডার যে ইনস্টিটিউশনে করছেন সেটাও ভালো করে জানা, সাথে হচ্ছে যে ফিল্ডওয়ার্কটা আপনি করছেন সেই ফিল্ডওয়ার্কে কী কী ধরনের ফাইন্ডিংস ছিল, এবং আপনি যাদেরকে আপনার স্যাম্পল হিসেবে যে সকল মানুষগুলোর কাছ থেকে যে 5টা কেস স্টাডি করছিলেন, 5টা বা 7টা কেস স্টাডি করছিলেন, কেস স্টাডিগুলো মানুষগুলো সম্পর্কে আপনার একটা ধারণা মোটামুটি থাকতে হবে। এবং যে ফিল্ডওয়ার্ক প্রতিষ্ঠানটা ছিল সেই ফিল্ডওয়ার্ক প্রতিষ্ঠানের মধ্যে আপনার ফিল্ডওয়ার্ক থেকে ওই প্রতিষ্ঠানে কী লাভটা হয়েছে সেটা আসলে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এই জন্য এটাও একটা মোটামুটি স্যারদের খুবই পছন্দসই একটা জায়গা, যেটা থেকে আসলে কোশ্চেন করার মতো যথেষ্ট সুযোগ থাকে। আর যেটা আগে বলে ফেলছে রিসার্চ এবং থিসিস, প্রত্যেকেই যেহেতু আপনি একটা রিসার্চ করছেন একাডেমিক লাইফে, তো আমরা রিসার্চ সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করাটা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। এবং এটার কি ফাইন্ডিংস কি এটা অবশ্যই আপনি আবারও একটু স্কিম থ্রু করে যাবেন, তো আপনার চোখ বুলে আপনাকে যেতেই হবে, যেন আপনি মোটামুটি এটা ফাইন্ডিংসটা হলো অ্যাটলিস্ট আপনাকে বলার সুযোগ হয়। ডেটা কালেকশন মেথডটা কেমনে করছেন, এটার রিসার্চের আসলে গ্যাপটা কী ছিল, অবজেক্টিভটা কী ছিল, লাস্টে আসলে ওই কোন কোন কারণে রিসার্চটা আসলে আপনার সর্বোচ্চ সফলতা পাওয়া যায়নি সেটা আসলে আপনাকে একটু জেনে যেতে হবে, ঠিক আছে। আরও মজার ব্যাপার হলো কোনো স্টুডেন্ট যদি মানে কোনো ক্যান্ডিডেট যদি এখন পর্যন্ত কারো রাইটিংস কোনোভাবে বলতে পারেন যে এই ইস্যুগুলো আপনার সামনে আনছে স্যাররা, আপনি যদি এটা এক্সপ্রেস করতে পারেন যে না আমাদের একটা পাবলিকেশনসে আমার একটা রাইটিংস আছে, ঠিক আছে, তো এই ইস্যুগুলো আপনাকে কিন্তু অনেক বেশি শক্তি দিবে, মনে রাখতে হবে। আপনি এডুকেশন আসতেছেন, আমাদের একটা রাইটিংস আছে ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল জার্নালের মধ্যে অথবা আপনার বিশ্ববিদ্যালয় জার্নালের মধ্যে, দিস ইজ মানে কী বলবো এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আপনার জন্য। তো এটা আপনার নিঃসন্দেহে অনেক বেশি উপকার দেবে এই ভাইবার মধ্যে। তারপর যেটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা কারেন্ট সিচুয়েশন, এই কোশ্চেনটা মানে খুবই ফেভারিট একটা কোশ্চেন এবং বিশেষের মধ্যে আসা। আমি আগে বলে রাখি যে টপিকগুলো আমি আনছি এই টপিকগুলো কিন্তু প্রত্যেকটাই মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট মানে ওয়েল ডিসকাসড এবং ওয়েল কোয়েশ্চেন্ড, মানে কি বলবো কোয়েরি আমি বলবো। এটা আসলে সকল বোর্ড মেম্বারই, যেমন আমি যদি আপনাকে বলি এমন কোনো বোর্ড মেম্বার নাই যে আসলে ওই যে সাইকোলজির এই টুকটাক কিছু না জানে, এমন কোনো বোর্ড মেম্বার নাই যে সাইকোলজির যে বিভিন্ন ধরনের থিওরি, সাইকোঅ্যানালিটিক থিওরি, সাইকোসোশ্যাল থিওরি এগুলো সম্বন্ধে ধারণা নাই, এমন খুব কম সংখ্যক বোর্ড মেম্বার আছে। তারপরে তার মানে হচ্ছে সোশ্যাল ওয়ার্কের এই ইস্যুগুলো মোটামুটি বেশ পছন্দসই এবং সবারই এটি কম বেশি জানা আছে। এই জন্য মানে এগুলো থেকে মনে করেন যে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন, যে স্যারে কোনোভাবে দু একটা বুঝ দিয়ে চলে যাবেন, এই সুযোগ কখনো হবে না। যদি একটা পিওর মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো পাবলিক না ওই পার্টিকুলার বোর্ড মেম্বার, তারপর আপনাকে এটা ধরে ফেলবে, কারণ তারা মোটামুটি স্টুডেন্টদের কাছে শুনতে এতদিন এগুলো তাদের মোটামুটি অনেকটা নখদর্পণে চলে আসছে। এই জন্য খুবই কেয়ারফুল, এগুলো ভালো করে পড়তে হবে। যারা আসলে আমি কিন্তু আগে বলছি আমার যে পড়া আপনাদের জন্য দিয়েছিলাম সেটার মধ্যে থেকে আপনারা নিশ্চয়ই দেখছেন আমি যেটা কমিটমেন্ট আলহামদুলিল্লাহ দিচ্ছিলাম যে 70-80% কমন পড়ার কথা। আমি জানতাম যে মোটামুটি ইজি কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে হবে এবং কমন সেন্স থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো মোটামুটি আমাদের ক্লাসের মানে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকলে এগুলো পারা যাবে। এটা হয়েছে কিন্তু, এবং একদম অস্বাভাবিক হয়েছে সেমন না, হয়েছে। তো সেই জন্য আমার মানে আমি আমার জায়গাটা থেকে হয়তো কিছুটা গিল্টি ফিল করতাম যদি সেই পার্সেন্টেজের পরিমাণটা মানে যে আমার প্রশ্ন কমনের জায়গার দিক থেকে
পার্সেন্টেজ কম ছিল সেটার ক্ষেত্রে আমি হয়তো গিলটি ফিল করতাম, বাট টুডে আই এম ফিলিং ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই পারফরমেন্স অ্যাকচুয়ালি বিফোর ক্লাসেস। ইউ হ্যাভ অলরেডি মানে গট ইউর মানে অ্যাসিমিলেশন অ্যান্ড ইউর মেজারমেন্ট অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আমি বলবো যেটা সেটা হচ্ছে যে এই ক্লাসগুলোতে যে ভাইবার যে ইস্যুগুলো, যেহেতু আমি কয়েকটা ভাইবা ফেস করে ফেলছি একই প্যাটার্নে একই সাবজেক্টের উপর, আমার কাছে মনে হয় যে এর বাইরে সাধারণত যে যে ইস্যুগুলো থাকতে পারে সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত। এবার আসি যে আমরা প্রিপারেশন স্টাইলে দিলেন তখন একদম শেষ মুহূর্তে এসে আমাদের কী কী আর প্রস্তুতি আছে, যেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে বলছিলাম যে ইংরেজি বলা অভ্যাস করতে হবে। ইংরেজি বলার অভ্যাস যার যত বেশি ভালো সে নিঃসন্দেহে তার ভাইবা ভালো হবে, এটা ধরাই যায়। একটা কোয়েশ্চেন যদি কোনোভাবে একজন টিচার আপনাকে ইংলিশে করে ফেলে আর সেটা যদি আপনার একদম রিদমিক স্টাইলে আপনি উঠে যান, বিশ্বাস করেন আপনি এই ভাইবা আর কোনোদিন ফল করে না। আর আপনি কোনোভাবে মনে করেন যে একবার ইংরেজি বলতে গেছে আপনি দুইটা প্রশ্ন পারেন না ইংলিশে, আপনি নিজে দেখবেন হীনমন্য হয়ে গেছেন। এই জন্য ইংরেজি বলার অভ্যাস নিঃসন্দেহে করে নিতে হবে। টার্মিনোলজিগুলো বাংলার সাথে সাথে ইংলিশ দিয়েও পড়তে হবে, এটা তো আমি আগে বলছি, এটা নিয়ে আর কোনো দ্বিমত আসলে থাকার কথা না। 3 নম্বর হচ্ছে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহ। আমরা সমাজ কল্যাণ পড়াশোনা সংক্রান্ত যেই সকল প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেই প্রতিষ্ঠানগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ওই আগের মধ্যে আমরা নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করছি, সেই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এখানে পরিণতি হবে। যেমন কী কী আছে, এই যে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এই মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে যেই সকল প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে এখানে 100% প্রায়োরিটি রাখে আপনার পড়াশোনার সিলেবাসে আওতাভুক্ত হওয়ার জন্য। এই জন্য এই ইস্যুগুলো আপনাকে মাথায় রাখতে হবে, টুডে টু মিনিটে পড়তে হবে আপডেট। যেটা আমি আপনাকে আগে উল্লেখ করে দিচ্ছি কী কী ইস্যুগুলোর সাথে জড়িত, আপনি আবার ওয়েবসাইটে একটু এক নজর বলালেন, কারণ আমি তো তথ্যগুলো আপনাদেরকে অলরেডি কম্পেন্টে আমি দিয়েই দিচ্ছি। তারপর আছে যেটা এই প্রতিষ্ঠানের সম্বন্ধে আমি আপনাদের পড়াই না, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো। এটা আসলে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা আসলে এই এনজিওগুলোকে, বাংলাদেশ এনজিওগুলোকে, এনজিও অ্যাক্টিভিটিসগুলোকে কন্ট্রোল করে। তো এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন এনজিও সমূহ এবং এনজিও সমূহ যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো সম্পর্কে জেনে নিতে হবে। এটা আসলে একাদশ দ্বাদশের একটা বইয়ের মধ্যে মোটামুটি একটা চ্যাপ্টারে আছে, যে বিভিন্ন এনজিও মানে বেসরকারি সমাজকর্ম বা সমাজ কল্যাণ কর্মসূচি, এর মধ্যে আমরা ব্রাক, এরপর হচ্ছে ওই যে গ্রামীণ ব্যাংক, আশা, এই কয়েকটা প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটি আমরা দেখি। তো আরেকটু যদি আপনাকে শেয়ার করি যে এই এনজিও সমূহ কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন তো সরকার এলো এনজিও সরকার, আমরা নিজেরাই বলতেছেন, জনগণই বলতেছে যেটা এনজিও সরকার। তো এনজিও ভিত্তিক যে তত্ত্ব আসলে সেটা নিঃসন্দেহে এটার ইম্পর্টেন্স রাখে আর কি। বিগত ভাইবাটার মধ্যে আমি আমার ভাইবাটার মধ্যে যেটা সোশ্যাল বিজনেস থিওরি, এটা খুব আসছে, আমাকে এই প্রশ্নটা করছে এবং কয়েকজনকে কোয়েশ্চনটা করছে, আমার পরে শুনলাম। সোশ্যাল বিজনেস থিওরি হচ্ছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রদত্ত যে থিওরিটা, কারণ যেহেতু উনি এখন বর্তমানে চিফ অ্যাডভাইজার, তো তার নামের সাথে যেহেতু আবার গ্রামীণ ব্যাংক, সাথে হচ্ছে আবার নোবেল পুরস্কার, নিঃসন্দেহে আবারও আলোচিত হইতেছে যে তিনি আবারও মানে নোবেল কমিটিতে আসবে। তো আসলে এই জন্য ইস্যুগুলো জাতিসংঘের মহাসচিব হিসেবে তার নাম চলে আসতে চাইতেছে। তো এই জন্য নিঃসন্দেহে ধরে নেন যে এইসব বিষয় কিন্তু আমার সামনে আসবেই। এরপরে এই টপিকটাকে আপনাকে অনেক পরে নিয়ে আসলেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে সমসাময়িক ইস্যুগুলো সম্পর্কে, সমসাময়িক সমস্যাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা। আপনি পত্রপত্রিকা যদি এই কদিন নাও পড়ে থাকেন, প্লিজ কাইন্ডলি এই 8-10 দিন আপনাকে পত্রপত্রিকার প্রতিটা লাইন কী কী সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পড়ে নিতে হবে। এবং বিগত 1 সপ্তাহের মধ্যে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে, সাময়িক ইস্যুগুলোর ক্ষেত্রে, মানে সাম্প্রতিক ইস্যুগুলোর ক্ষেত্রে মূলত এই ইস্যুগুলোই আলোচিত হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সমাজ কল্যাণের ফিলোসফির সাথে যে টার্মিনোলজি বা যে ঘটনাগুলো বেশি জড়িত, সেই ঘটনাগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে, এবং এগুলোর মানে কি বলবো, এক্সপ্লেনেশন ক্ষমতা বাড়ানোর, এক্সপ্লেনেশন করার মতো একটা সামর্থ্য আপনার থাকতে হবে। এমন না যে শুধুমাত্র এটা বললেন, তথ্য জানার দরকার নাই, জানতে হবে মূলত আসলে এটাকে আপনাকে এক্সপ্লেন করার। আপনাকে কিন্তু বলতে চাইবে যে বাংলাদেশে এত বড় বেকারত্ব সমস্যা, এটা কীভাবে সলভ করা যায়। বাংলাদেশে যে এই যে ইকোনমিক মানে ইনসলভেন্সির একটা জায়গা, বাংলাদেশে যে ইকোনমিক ডিসক্রিপেন্সির একটা জায়গা বা অর্থনৈতিক দেউলিয়াতের একটা সংকট তৈরি হইতেছে আগামী দিনগুলোতে, এটা আসলে আপনার সমাজ কল্যাণের পরিধির ক্ষেত্রে আপনি কীভাবে মনে করেন যে এটা আসলে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, এই সেগুলো আপনার সামনে আসবে। তো এই জন্য এইগুলো আপনাকে পড়তে হবে। আর একটা টপিক যেটা আপনাদের সামনে পড়াই নাই,
কারণ এটা আসলে আমাদের টপিকে ছিল না কখনো। এসডিজি, প্লিজ কাইন্ডলি এসডিজিটা আপনার পড়ে নিতে হবে। এসডিজি যে 17টা লক্ষ্য আছে বা গোলস আছে এবং হচ্ছে 170টা টার্গেট আছে, এগুলো সম্বন্ধে একটু মোটামুটি ধারণা থাকতে হবে। 17টা বিষয় তো গোলস আপনাকে ভালো করে জানতেই হবে, কারণ এই 17টা গোলের সাথে বাংলা সমাজকর্মের আসলে অনেকগুলো গোল জড়িত। জিরো পভার্টি, জিরো হাঙ্গার, এই যে টপিকগুলো, এরপর হচ্ছে ডক্টর মোদি ইউনূসের 3-0 থিওরি, এগুলো কিন্তু মূলত এসডিজির সাথে খুব জড়িত এবং সাথে হচ্ছে আমাদের সমাজকর্মের টার্মিনোলজির সাথে খুব জড়িত। এরপর হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপনাদের পড়াইছি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আবার একটু সার্চ দিবেন, একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশের উন্নয়নে সমাজকর্ম পেশার অবদান সমূহ ভালোভাবে ব্যাখ্যা করো। এখন আসলে এটা আরেকটুভাবে যদি আমি ডিফারেন্টলি বলি, সমাজকর্ম পেশাটা কোন কোন সেক্টরে আসলে কীভাবে ব্যবহৃত হচ্ছে বা অ্যাপ্লাই হচ্ছে, এটা বিশেষত ওই যে সর্বশেষ আনোয়ারুল ইসলাম স্যার নামে একজন স্যার আছেন, উনি হচ্ছে জগন্নাথ ভার্সিটির, উনি আমাকে ওই এই ইস্যুটা নিয়ে কোয়েশ্চেন করছিল যে বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম কোন কোন সেক্টরে আসলে অ্যাপ্লাই হচ্ছে, এই ইস্যুগুলো আমাকে জানতে চাইছিলেন। তো এই জন্য এগুলো আপনাকে মোটামুটি একটু পড়ে নিতে হবে। তারপরে যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, যে সামাজিক নিরাপত্তা খাত বা এসএসএন কি। মোটামুটি কিন্তু আমি ক্লাসের মধ্যে এই এসএসএন টপিকটা নিয়ে কিন্তু মোটামুটি ভালোই বলছি, এবং ক্লাসে কোন সালে কত বাজেট ছিল এবং বাজেটের সাথে আইএমএফের কি একটা কনফ্লিক্ট এবং সর্বশেষ কনফ্লিক্ট কি মাত্রায় দাঁড়ায়, যে আইসা পরে সফলতা কোন দিকে আসছে, এবং সরকার যে এই বছর আসলে বাজেটটাকে কমায় দেখাইতে বাধ্য হয়েছে, এই যে ইস্যুগুলো কিন্তু আপনাদের সামনে খুবই স্ক্রুটিনি করে দেখানোর চেষ্টা করছে। এই জন্য এই এসএসএনের বাজেটটা এবং কোন সেক্টরে কতটুকু দেওয়া হয়েছে এটা একটু ভালো করে জেনে নিতে হবে। আমি এগুলো উল্লেখ করি নাই। বাংলাদেশে পেনশন সেক্টরে ছিল সর্বোচ্চ সংখ্যক, মানে সোশ্যাল সেফটি নেটে মানে অ্যালাউন্স ছিল সবচেয়ে বেশি অন্য সময়। কিন্তু এই এবার আপনার কোশ্চেন কিন্তু হইতে পারে সামাজিক নিরাপত্তা খাতের কোন সেক্টরটি সবচেয়ে বেশি বাজেটের বড় অংশ মানে দখল করে নিচ্ছে। তো এই কোশ্চেনটা কিন্তু নিঃসন্দেহে আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। এই জন্য আপনাকে কিন্তু কোশ্চেনটা দেখতে হবে, মানে ওই যে বাজেটটা আবার একটু দেখে নিতে হবে। এরপরে আরেকটা মোটামুটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত, আমি বলবো এটাও ঠিক একইভাবে 3 বা 4টা স্টারও যদি আপনি বলেন, এটা আমি এটাকে দিতে রাজি আছি। যেহেতু আপনি শিক্ষা প্রশাসনে আসতে চাচ্ছেন, মূল কথা হচ্ছে আপনি ইউ আর এন্টারিং টুয়ার্ডস এ ক্যাডার সার্ভিস দ্যাট ইজ ভেরি মাচ, মানে কি বলবো, উইকেন্ড অ্যান্ড মোরালি, কি বলবো, মোরালি অ্যান্ড ইকোনমিক্যালি হ্যাভ বিন ডিসরাপ্টেড বাই দ্য কি বলবো সাম এলিট কমিউনিটি or some elite persons of the cadre services. সো আমি আর আসলে ওইটা পার্টিকুলারলি কারা সেটা আমি ইন্ডিকেট করতে চাইতেছি না। এবং সারা বাংলাদেশের মোটামুটি একটা ব্যুরোক্রেসি কী পরিমাণ জটিলতা তৈরি করেছে এটা আপনি নিশ্চয়ই সবাই জানেন। আমি আসলে ওই আন্দোলনের কথা আমি আর আনতে চাচ্ছি না, তবে মোটামুটি জানতেছি যে প্রফেশনালের দিক থেকে একটা শ্রেণীর মানুষের প্রতি মোটামুটি অন্য সকল শ্রেণীর মানুষই কম বেশি সবার প্রতি ওর প্রতি বিরক্ত, এবং ওরা যে শোষণ করতেছে মোটামুটি বোঝা যাচ্ছে দেশের। তো এই জায়গাটা আমি বলবো যে যেহেতু সামনের দিনগুলোতে আপনার শিক্ষা ক্যাডারে আসতেছেন, এটা তো এমন না যে এই ক্যাডার মানে এই বিসিএস অ্যাটলিস্ট মানে অ্যাডমিন পাওয়া যাবেন, অন্য বিসিএস অ্যাডমিন পুলিশ হইতে পারেন আপনি, কিন্তু এই বিসিএস যদি আপনি দিয়ে থাকেন এবং এটা যদি আপনি কোনো ক্যাডার ডিজার্ভ করেন, তাহলে আপনি শিক্ষার অংশ হিসেবে আসতেছেন। তো শিক্ষার অংশ হিসেবে আসার ক্ষেত্রে বাংলাদেশে শিক্ষা প্রশাসন অথবা শিক্ষা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেটা আপনাকে মাস্ট ভালো করে জানতে হবে। যেমন এই কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন, কি ইবতেদায়ী স্যারদের বিদ্রোহ বা ইবতেদায়ী স্যারদের আবেদন, ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন, তারপরে একটা সফল আন্দোলন হয়েছে এনটিআরসিএ জিনিসটা কি, এবং এনটিআরসিএ বাংলাদেশে কি এই যে সফলতা অর্জন করলো, এটা আসলে তারা কি নৈতিকভাবে এটা ডিজার্ভ করে কিনা, এই যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আপনাকে বারবার কোশ্চেন আনবে। এবং এই যে শিক্ষকদের আন্দোলন, এটা কি ন্যায়সঙ্গত, এই কিছু কোশ্চেনগুলো আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে। তো এই জন্য মানে স্মার্টভাবে আনসার তৈরি করে রাখতে হবে, এগুলো একদম টু দ্য পয়েন্টে মোটামুটি কোশ্চেনের আনসার তৈরি করে রাখতে হবে, যেটা আনসার দেওয়ার জন্য। তারপর কি, যেহেতু ক্যাডার সার্ভিসের ভাইবা, সুতরাং একাডেমিক জ্ঞানের বাইরেও জেনারেল ইস্যু কিন্তু প্রশ্ন হতে পারে। এটা আমি এই কয়েকটা আলোচনার মধ্যে কিন্তু কম বেশি বলে ফেলছি। আপনি যেহেতু ক্যাডার সার্ভিস আসতে চাচ্ছেন এবং although you are trying to get অথবা enter into the education ক্যাডার, বাট
you should have some other information, you should have other knowledge about the political issues, about the কি বলবো international affairs, এবং about the economic crisis and economic মানে কি ডেভেলপমেন্ট ইস্যুস, ঠিক আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যুস, এইসব ইস্যুগুলো আপনার সামনে অবশ্যই একটু না একটু কম বেশি ধারণা থাকতেই হবে। কারণ আপনি হুদায় মানে চলে আসতে চাইতেছেন, দেশের সমস্যা বোঝেন না, কোনো কিছু বোঝেন না, স্টুডেন্টদের বোঝাবেন কীভাবে? তাছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বাংলাদেশের কি সিচুয়েশন, বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল সিচুয়েশন, এগুলো আপনাকে কম বেশি জানতে হবে। এই জন্য বর্তমানে যে ভাইবাটা হবে, সেই ভাইবাটা যদিও বলা হচ্ছে যে এটা শিক্ষকের থেকেই কোশ্চেন বেশি, অসম্ভাবনা বেশি, তারপর এইটুকু সুযোগ স্যারদের সবারই আছে যে আপনি শিক্ষকেরা আসছেন, অথচ যদি আপনাকে এটা জিজ্ঞেস করে বসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, যদি সেটা জিজ্ঞেস করে বসে জেনারেল অন্য কোনো ইস্যু থেকে, যদি আপনি বলে বসেন স্যার এটা তো আমাদের ভাই আসার কথা না, স্যার আপনাকে উল্টা কোনো ঝাড়ি দিবে, বলবে যে আপনার এইটুকু জ্ঞান নাই, তাহলে আপনি কিসের জন্য ক্যাডার সার্ভিস আসতে চাচ্ছেন? যে আপনার শুধু বই থেকে, বইয়ের পুস্তক তো সবাই পারে, এর বাইরে কি আপনি সমাজকে কীভাবে ইভ্যালুয়েট করেন, সমাজের সাথে আসলে সমসাময়িক যে প্রবলেমগুলো আছে, এই সমসাময়িক প্রবলেমগুলো সম্পর্কে আপনি ট্যাকেল দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে এই সাবজেক্টগুলো আসলে আলটিমেটলি আপনাকে এই টিচিং প্রফেশন নিয়ে আমার লাভ কী? তো এই সেগুলো কিন্তু আপনার আসবে। এবার আসি পরবর্তী চ্যাপ্টার হিসেবে, আমি মনে হয় যে আপনাদেরকে টোটাল ভাইবা প্রসেসের যে প্রথম অংশের যে মেন পয়েন্টগুলো ছিল, এগুলো সবগুলো মোটামুটি চলে আসছে, যে কোন কোন ইস্যুগুলো জায়গা থেকে আমাদের পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে। এরপরে আরেকটু যদি বলেন, এই কোশ্চেনগুলো আসার আগে আমি আরেকটু যে জিনিসগুলো জেনে নিই, সেটা হচ্ছে যে আমি জেনারেলি যদি সমাজকর্মের স্টুডেন্ট না হয়, অন্য কোনো একজন ক্যান্ডিডেট হিসেবে জেনারেলি আমি একটা ভাই যাই, ভাই যাওয়ার জন্য আমাকে কী কী বিষয়ে সচেতন থাকতে হবে? সচেতন হচ্ছে ওই দিন সকালবেলা কী কী ধরনের নিউজগুলো হয়, সেগুলো নিউজগুলো সম্পর্কে ধারণা, এর আগে পরে দু একদিনের মধ্যে কী কী ধরনের ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেই ঘটনাগুলো কমপক্ষে মানে আমার কম বেশি একটা কমন সেন্সে এটা ধরে রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটছে, এবং এগুলো মোটামুটি নোট করে পড়ে রাখতে হবে। থার্ড নাম্বার হচ্ছে আপনি যে মানে প্রফেশনে যাইতে চাইতেন, সেই প্রফেশন সম্বন্ধে আপনার ভালো ধারণা, সেটা হচ্ছে আপনার একাডেমিক লাইফ সম্বন্ধে কোশ্চেন, একাডেমিক লাইফ সম্বন্ধে আপনার প্রশ্ন। এবং যেহেতু এটাকে আমি বলবো যে শিক্ষা ক্যাডার হিসেবে আপনি যেহেতু এন্টার করতে যাচ্ছেন, তার মানে শিক্ষা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আসবে। এবার আমি যে কোশ্চেনগুলো আপনাদের সামনে আনছি, যে কনফিউজিং কোশ্চেন্স, এইগুলো আসলে আমি বিগত কয়েক বছর যাবৎ কয়েকটা বিসিএসের আসলে নেওয়া সবচেয়ে এম্বারেসিং কোশ্চেনগুলোর মধ্যে কয়েকটা কোশ্চেন হচ্ছে এগুলো। এছাড়াও তো আরও শত শত কোশ্চেন আসলে এখানে ইনক্লুড করা যেতে পারে, বুঝতে পারতেছেন। একাডেমিক কোশ্চেন সাথে হচ্ছে জেনারেল কোশ্চেন, আমি যদি একাডেমিক কোশ্চেন জেনারেল কোশ্চেনের টার্গেট ধরি, তাহলে তো কমপক্ষে ওই যে কম্পেন্ডিয়াম যত বড় হয়েছে, তার চেয়ে কম বেশি কয়েক গুণ বড় একটা মানে বই আপনাদের জন্য বের করতে পারে। তো ইন জেনারেল পার্টটা পড়ার জন্য একটু কাইন্ডলি ওই কনফিডেন্সের একটা বই আছে, সেই বইটা মোটামুটি একটু পড়ে রাখতে হবে জেনারেলের সাথে, হচ্ছে পত্রপত্রিকা এই ইস্যুগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর আমাদের সাথে আমরা যে অংশটুকু আপনাদের দিচ্ছি, যে সমাজকর্ম যেহেতু ইম্পর্টেন্ট ইস্যু, তো সমাজকর্মের যে টপিকগুলো আমাদের একটু একটু হলেও কমন সেন্সে রাখতে হবে, বা কমন টপিক হিসেবে আমাদের মানে ব্রেইনে সবসময় গেঁথে রাখতে হবে, সেগুলো আমি মোটামুটি আপনাদের সামনে অ্যানসার করলাম। এবার আসি যে কী কী কোশ্চেনগুলো সবচেয়ে বেশি এম্বারেসিং সিচুয়েশনে একজন ক্যান্ডিডেটকে পাঠায়। যেমন আপনাকে কেন আমরা শিক্ষকের হিসেবে নিব, অথবা আপনাকে কিন্তু এই কোশ্চেনের কম বেশি করে আপনাকে কেন আমি চাকরিটা দেবো বলেন। এই যে লজিকটা, এটা দেওয়া আসলে খুবই কঠিন জিনিস, যে আমাকে এই জন্য দেওয়া। এই জন্য মানে এইখানে আসলে ওই কি বলবো ভেগাবন টাইপ মানে কোশ্চেন মানে আনসার না দেওয়ার জন্য, অথবা বিশাল কবি হয়ে যাওয়ার জন্য এটা ভাবে আসেন, অথবা এমন কোনো যে সিম্পেথেটিক কথাবার্তা। আমি আসলে জানি না, প্রথম দিকে হয়তো এটা ভাবতাম যে এরকমভাবে হয়তো প্রশ্নগুলো আনসার দিলে স্যাররা পজিটিভলি নেয়, যে স্যার আমার আব্বা গরিব, আমি গরিব, এই সেই, স্যার প্লিজ আমার চাকরিটা খুবই দরকার, আমার মানে এই যে কি জানি আমাকে কেউ ছেড়ে চলে যাইতেছে, তাকে যে তার জন্য স্যার আমার চাকরিটা দরকার। তো এইগুলো আসলে কি বিশেষ মানুষ বেদে মানে হয়তো বা প্রিফারেবল থাকে, বাট ফর্মাল যে কোয়েশ্চেন, ফর্মাল যে আনসার, এটা আসলে মূলত বোর্ড আসলে বেশি পছন্দ করে আমার কাছে মনে হয়েছে আর কি। কারণ বেশ কয়েকটা না, অনেক 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 মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার মাধ্যমে তো আসলে আমাদের অনেক দিনের আসলে অভিজ্ঞতা। তো সেই অনুসারে আমি বলবো যে প্রশ্নের আনসারগুলো যত ফর্মাল হবে এবং যত আপনার কনফিডেন্ট হবে, সেটা যে স্যার আমাকে কেন মানে শিক্ষাটা দেবেন,
এই কোশ্চেনটা আনসার নর্মালি এটা হবে যে আমি এটা ডিজার্ভ করি এরকম প্যাটার্ন। ডিজার্ভ কীভাবে করো সেটা তুমি এক্সপ্রেস করার চেষ্টা করতে হবে, যার যে কোয়ালিটি আছে সেটা কিন্তু এক্সপ্রেশন করার মতো সুযোগ থাকতে হবে, ঠিক আছে। এরপর সে যেটা বলতো আমার আর বিকল্প নাই, জীবন এটাতে চলে গেল রে, এটা না হলে হবে না রে। এই ধরনের প্যাটার্ন আসলে ওরা কি প্রতিদিনই কম বেশি বোর্ডের মধ্যে 2-4 জন 5 জন এটা করে। তো এই জন্য এইগুলো আসলে মানে কোনো কোনো সময় বিরক্তি করে এবং এগুলো যে অনেক সময় নাটক সারা মোটামুটি এটা এইভাবে ধরে নেয়। তো এই জন্য আর সিম্প্যাথেটিকভাবে সিম্প্যাথি নেওয়ার চাইতে আমার কাছে মনে হয় কি যে স্যার আমাকে মানে মানে আমি যেহেতু যোগ্যতা কিছু অর্জন করেছি এবং যেহেতু টিচিং প্রফেশন আমার পছন্দের একটা প্রফেশন, এবং মোটামুটি যার যতটুকু ক্যাপাসিটি আছে, যে স্যার যেহেতু আগে থেকে আমি চাইতেছিলাম যে টিচিং প্রফেশনে আসি, এবং যারা অলরেডি টিচিং প্রফেশনে আসেন, যেহেতু অনেকে প্রাইমারি ভাইবা আছে, ভাইবার দিকে তারা মূলত প্রাইমারিতে আসেন, প্রাইমারি লুকটা আপনি বিসিএসের ভাইবা দেবেন। তো অটোমেটিক্যালি আপনি বলবেন যে স্যার আমি টিচিং প্রফেশনকে ভালোবাসি বলে আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে হলো, মানে শুধু সত্য মিথ্যা যেভাবে হোক একটু উল্টা বলবেন। কারণ এমন তো না বোর্ডের মধ্যে আপনি চেক করে ফেলবে যে আপনি ওই মুহূর্তেই আপনি ওই সে ব্যাংকের ওই অফিসার ছিলেন বা ব্যাংকের ওই ক্যাশ ছিলেন, এরকম তার কোনো কিছু ওই সময় ভেরিফাই করতে পারে না। তো এই জন্য যদি মানে এরকম একটা সলিড লজিক দেখাইতে পারেন যে আমার এই আসলে বিকল্প চাকরি থাকা সত্ত্বেও আমি ওগুলোতে না গিয়ে আমি প্রাইমারিটাকে প্রাধান্য দিচ্ছি, কারণ আমি শিক্ষকতা লাইফটাকে এনজয় করি। তো এটাকে আপনি যদি মনে করেন যে এটা আরও মোস্ট প্রিফারেবল হচ্ছে কলেজ লাইফে, কারণ কলেজ লাইফে আসলে সবাই হাইলি মানে কি বলবো এনথুজিয়াস্টিক থাকে এবং ছেলেমেয়েরা মোটামুটি আজীবন তাদের টিচারকে আদর্শ হিসেবে রাখে। তো এইসব বিষয় আপনি সামনে আনেন, এই জন্য আপনি এই শিক্ষাটা পছন্দ এইভাবে এই জন্য আমাকে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নেন, এরকম প্যাটার্নের কোশ্চেনগুলো আনসার করলে সবচেয়ে ভালো। এই ক্যারিয়ার থেকে কি সুইচ করার ইচ্ছা আছে, এই যে আপনাকে এগুলো কিন্তু আপনাকে ঘায়াল করার জন্য, যে আপনি যে কোশ্চেনগুলো মানে আপনি যে শিক্ষাটা আসতেছেন নাকি স্বেচ্ছায় আসতেছেন নাকি স্বেচ্ছার বিপরীতে আসতেছেন, তখন কিন্তু আপনাকে বুঝাইতে হবে যে না শিক্ষা আমার পছন্দ, 1 নম্বর পছন্দ, কারণ যেহেতু এটা শিক্ষকের পরীক্ষায়। তো এই জন্য যদি আপনার চাকরিটা লাগেই তাহলে আপনি মানে কনফিডেন্টলি সত্য বলার অভ্যাস করতে হবে, মিথ্যা বলার অভ্যাস করতে হলেও বলতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাডমিনে চলে যাইতে চান সেটাও সম্ভব, কিন্তু এইখানে বোঝানো যাবে না যে স্যার আমার বিকল্প আছে আমি তারপরও দেখতেছি এটা চাকরি হয়, এরকম না। কারণ বাজারে তো এমনি শর্ট চাকরির বাজার, আপনাকে কোনোভাবে বাদ দিতে পারলেই তারা বেঁচে যায়, ঠিক আছে না। তো এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আপনি এখন কোথায় কর্মরত আছেন, এই শোটা কিন্তু বেশ পছন্দসই একটা প্রশ্ন। কর্মরত যদি আপনি থাকেন সেটা যত ছোট প্রতিষ্ঠানে হোক, সেটা যদি আপনি আলোচনা সাপেক্ষে আলোচনা নিয়ে আসতে পারেন। আমি আসলে চাইছিলাম আমার 41 বিসিএসের যে ভাইবাটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, বাট আমি আর ভাবলাম যে ভাই হয়তো কীভাবে নেন আপনারা, এই জন্য আবার যদি অনেক সময় ভাবেন যে ভাই হয়তো নিজেকে ফোকাস করার জন্য নিজের ভাইবাটা এখানে এক্সপ্রেস করা শুরু করে দিল। 41 ভাইবার মধ্যে আমাকে জিজ্ঞেস করছিল আপনি কোথায় আছেন। আমি আসলে তখনও কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরিতে আসলে যাই নাই। তো 41 যেহেতু আমার একদম প্রথম বিসিএসটা ছিল 40, ওখানে ছিলাম মাদকে রিকমেন্ডেড। তারপর যেটা সেটা হচ্ছে 41। তো 41-এর মধ্যে আমি আবার শিক্ষাটা যেতে পাইছিলাম। তার আগ পর্যন্ত আমি কি উদ্বাসে মূলত আসলে কাজ করতাম। তো আমি এটা আবার বলছিলাম যে স্যার আমি উদ্বাসের একজন টিচার। পরে বলতে সো আচ্ছা ইউ আর এ টিচার। আমি বললাম ইয়েস স্যার। সো ইউ আর এ টিচার, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর কোচিং বিজনেস। আমি বলো যে এক্সপিরিয়েন্স কী আসলে বলেন তো আজকে কোচিং সেন্টার কেন বন্ধ। ওই দিনটা ছিল আসলে এসএসসি পরীক্ষা। বাই দ্য ওয়ে এই যে ছোট্ট একটা টপিক এটা আলোচনা করতে 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 আসলে এত সুন্দর একটা প্রাণবন্ত একটা ভাইবা হয়েছিল। আমি ডিজার্ভ করছিলাম হয়তো বা যে মনে ভালো কিছু পাই গেছি বা পাইতেছি, এত সুন্দর ভাইবা দিয়েছিলাম। ভাইবা দিয়ে পরে মনে হচ্ছিল যে ভালো কিছু মনে পাইতেছি। দুর্ভাগ্য তো সৌভাগ্য জানি না, আল্লাহ হয়তো আমাকে এটাই ভালো ছিল আর কি। তারপর যেটা সেটা হচ্ছে শিক্ষকের সমস্যাগুলো কী কী, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশের শিক্ষা ক্যাডার সার্ভিসের মূল কী কী ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা, এবং আপনি কিন্তু কম বেশি যদি পারেন এটা একদম নোট করে রাখতে হবে। কারণ এই কয়দিন মোটামুটি এই শিক্ষকদের আন্দোলন বারবার চলতেছে। কখনো আপনাদের কখনো মানে বিশ্ববিদ্যালয়ের টিচার, কখনো দেখা যাচ্ছে যে কলেজের টিচাররা, কখনো আবার ওই আন্তঃক্যাডার বৈষম্য, কখনো আবার হচ্ছে এনটিআরসির কলেজের টিচাররা। তো যার কারণে এই টিচিং প্রফেশনে বাংলাদেশ শিক্ষার সমস্যা কী, শিক্ষার সমস্যা কী, সুপারিশগুলো কী কী, এই ইস্যুগুলো আপনার অবশ্যই নজরে রাখতে হবে। যে চ্যালেঞ্জ এবং সর্বজেটা বাংলাদেশের শিক্ষা কমিশনগুলো যেগুলো আছে, শিক্ষা যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলো বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি ফ্রুটফুল ছিল, এবং সর্বশেষ যে শিক্ষা কমিশনটা হয়েছে সেই শিক্ষা কমিশনটার
যে মূল নীতিগুলো ছিল এই নীতিগুলো একটু মোটামুটি ভালোভাবে আমাদেরকে একটু পড়ে নিতে হবে। এরপর হচ্ছে বর্তমানে যে শিক্ষা সংস্কার কমিশন কেন গঠিত হইল না, অথবা পরবর্তীতে যে শিক্ষামন্ত্রী হইলো, শিক্ষামন্ত্রীর অবদান, বর্তমানে যে রেজাল্ট ডাউনফল হয়েছে, এই সেগুলো কিন্তু আসবে, এটা আপনার মনে রাখতে হবে। এই যে এইচএসসিতে রেজাল্ট আগের তুলনায় অনেক কম পাশের হার এবং এ প্লাসের হার, এটাকে আসলে পজিটিভ নেগেটিভ এইসব বিষয় মতামত কিন্তু আপনার জানতে চাবে। তো এইসব প্রশ্ন কীভাবে আপনার টেকেল দিবেন, এখন আসলে আমার যেহেতু এক ক্লাস, সেই এক ক্লাসের মধ্যে সবগুলো টপিক আমি আসলে আপনাকে এক্সপ্লেন করা সম্ভব না। নিজের মতো করে নিজের প্রশ্ন তৈরি করে রাখতে হবে, নিজের মতো করে নিজে আনসার তৈরি করে রাখতে হবে। যত বেশি স্মার্ট কোশ্চেনের আনসার, তত বেশি মনে করেন যে আপনার ওই ভাইবাটা অনেক বেশি প্রাণবন্ত হওয়ার সম্ভাবনা। তো এই জন্য সাজায় গুছায় নিতে হবে। কিছু টপিক ইচ্ছে করলে মানে আপনি 100% ভাবে কি নোট করে লিখে রাখতে পারেন কিছু প্রশ্নগুলো। তো এগুলো আপনার মাথা থেকে বের করে আনতে হবে। তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার জন্য আপনার কী কী সুপারিশ, মানে আপনি কী কী সুপারিশ, অথবা আপনি শিক্ষাকেন্দ্রে আসলে আপনি কী ধরনের পরিবর্তন করবেন, অথবা শিক্ষাটাকে আপনি কীভাবে দেখতে চান, এই সেগুলো কিন্তু আপনার কাছ থেকে জানতে চাবে। তারপর হচ্ছে বর্তমানে এই যে প্রশ্ন না, এইচএসসি যে রেজাল্ট, এই রেজাল্ট সম্বন্ধে আপনার অবজারভেশন কি, এটা কিন্তু মানে মোটামুটি খুবই কমন। তারপর আসে ক্যারিয়ার বৈষম্য, এটা তো বুঝতে পারছেন, কারণ আন্তঃক্যারিয়ার বৈষম্য নিয়ে বেশ আলোচনা চলতেছে। মোটামুটি 26টা ক্যারিয়ারের মধ্যে 25টা ক্যারিয়ার এক ক্যারিয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তো এটা আসলে আর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কয়দিন আগে নিশ্চয়ই সবাই শুনছেন ওই যে ক্যাডার যেন আচ্ছা অডিট ক্যাডার, নিরীক্ষা ক্যাডার, অডিট ক্যাডারও মোটামুটি অডিট ক্যাডারদের সামনে তো অ্যাডমিট ক্যাডার অনেক সময় ধরা, তো তারা তাদেরকে একটু মোটামুটি খোঁচাখুচি করলো। মানে অডিটের যে সর্বোচ্চ পোস্টগুলো তারা এরা দখল করার চেষ্টা করতে চাচ্ছিল। কারণ অডিটরা যদি স্বাধীনভাবে অডিট করা শুরু করে দেয়, তাহলে ওই যে অ্যাডমিন প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ড্যামেজ হবে। তো এই জন্য এটা আলোচনার ইস্যু কিন্তু থাকবে। বর্তমান ইন্টারিম সরকারি শিক্ষাক্ষেত্রে উদ্যোগসমূহ অথবা সফলতা কী কী। তো সফলতা একটা গুরুত্বপূর্ণ যে রেজাল্টের ইস্যুটা আনতে পারেন, তো পজিটিভ নেগেটিভ সেটা। এরপরে আবারও যে প্রশ্নগুলো আমি আগে দিয়ে দিছি এটা আর পড়াবো না। এরপরে সমাজকর্মে যে আর প্রশ্নগুলো বিভিন্ন হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিন্তু একটা কোর্স, বা জেন্ডার ইকুয়ালিটি অথবা উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা নিয়ে কিন্তু একটা কোর্স আপনাদের পড়ানো হয়। তো এখান থেকে যে জেন্ডার ইকুয়ালিটি অথবা জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা সবসময় টপিক হিসেবে আলোচিত হয়। এবং নারী কোনো সদস্য যদি আপনি যান, তাহলে এই টপিকটা নিয়ে মোটামুটি আপনি কমপ্লিট একটা ধারণা নিয়ে যাবেন। আরেকটা হলো যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, নারী নীতি, এগুলো আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। বিশেষত those who are you, the women candidates actually especially, so they should be well planned about your মানে কি বলবো জেন্ডার ইস্যুস, ঠিক আছে, অ্যাবাউট ইউর জেন্ডার ইস্যুস টপিক্স। জেন্ডার নিয়ে যে সকল টপিকগুলো আছে সেই টপিকগুলো যে টপিকগুলো মানে সবচেয়ে বেশি মানে স্যারদের পছন্দের জায়গা থাকে, সেগুলো কিন্তু জেনে নিতে হবে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জেন্ডার সম্বন্ধে কী বলা হয়েছে, অথবা যে ডাকসু নির্বাচন নারীদের যে এগিয়ে আসার প্রচেষ্টা, বা এই ইস্যুগুলো কিন্তু আসবে। এরপর অনেক বেশি আলোচিত অনেকবার আসা যে প্রশ্ন, সেটা হচ্ছে সমাজ কল্যাণ কী, সমাজকর্ম কী, এর ওই যে দেখেন না মেথড কী, মেথডোলজি কী, সমাজকর্মের যে তিনটা 6টা মেথড, বেসিক মেথড, অক্সিলারি মেথড, এগুলো প্রশ্ন কম বেশি থাকবেই। নারীর ক্ষমতায়ন কী, এ প্রশ্ন হচ্ছে টু এনশিওর দ্য ক্যাপাসিটি অফ দ্য উইমেন টু টেক দ্য ডিসিশন ফ্রম দেয়ার ওন সেলফ, ফ্রম দেমসেলভস, ঠিক আছে না। তো নিজের মধ্য থেকে নিজের ক্ষমতা নিজে করার মতো সামর্থ্য তৈরি করাটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, ঠিক আছে না। এরপর সমাজকর্ম, সমাজ কল্যাণের পার্থক্য, এই সেগুলো আসবে। যে পেশনা চক্র আমি যেটা আগে বলছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা প্রশ্নগুলো কালেক্ট করে নিয়ে আসে কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। তারপর সে মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণা সম্বন্ধে, যেমন ব্যক্তিত্ব, প্রত্যক্ষণ, শিক্ষণ, মনোসমীকরণ, তথ্য, এগুলো কিন্তু মোটামুটি সবসময় আলোচিত ছিল, এখন আলোচিত থাকবে, ভবিষ্যতেও হবে। তারপর যে সামাজিক ব্যবসা, যেটা আমি বললাম সর্বশেষ ভাইবাটার মধ্যে আমাকে জিজ্ঞেস করছিল। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক মডেল সমাজকল্যাণে কতটুকু ভূমিকা রেখেছে, এই সেগুলো মোটামুটি আসছে এবং আসবে। তো এই টপিকগুলোর বাইরে এসে যেটা আমি আরেকটু আপনাদের সাথে শেয়ার করতে যাবো, সেটা হচ্ছে যে হ্যান্ডসাম লুকটা আসলে খুব ইম্পর্টেন্ট। নর্মালি যদিও সবাই বলে যে স্কিন
ইস্যু আসলে বর্তমানে কোনো সমস্যা না, এরপর হচ্ছে হাইট কোনো ম্যাটার না, এরপর হচ্ছে যোগ্যতা থাকলে সব কিছু হয়। তো এগুলোর বাইরে আপনার নিশ্চয়ই বাংলাদেশের পার্সপেক্টিভে সব কিছু দেখছেন। বায়াসনেস একটা জিনিস কি, মানুষ স্পন্টেনিয়াসলি কিছু মানুষ কিছু দিক থেকে বায়াসনেস, যেমন আমি আসলে ক্লাসের মধ্যে না বললেও আপনি জিনিসগুলো বুঝে যাবেন, যে মেয়েটা মনে করেন যে প্রেগনেন্ট অবস্থায় বাইবা দিতে যায়, তো স্যার কিন্তু তার অবস্থা দেখে অটোমেটিক্যালি তার প্রতি সিম্পাথেটিক আগে হয়ে যায়। সে অনেক সংগ্রাম থেকে করে সে বাইবা দিতে যায়, তার মানে কি সে অটোমেটিক্যালি স্যারদের মন থেকে 10 মার্ক 15 মার্ক অটো নিয়ে যাইতেছে। এবার যদি তার পারফরমেন্স কোনোভাবে মোটামুটি অ্যাভারেজে হয়ে যায়, তাও ধরে রাখবেন যে সে তার বাইবা সুপার ডুপার। একদম যদি সে গর্দব বা গাদা পারফরমেন্স না করে, তাহলে তার জন্য মোটামুটি একটা ভালো মার্কস তার সঙ্গে সে ডিজার্ভ করতে থাকে। আবার হচ্ছে যে ছেলে মোটামুটি দেখতে সন্ডা গন্ডা একটু দেখতে হ্যান্ডসাম হয়, দেখবেন অ্যাডমিনে যারা যাচ্ছে খুব বেশি যে মানে ওই অন অ্যান অ্যাভারেজ বডি মানে ছোটো দিকে সাইজ এরকম কম যায়, খুবই কম যায়, দেখবেন যে সবাই হাইট ভালো এরা যাচ্ছে, বা পুলিশে যারা যাচ্ছে ভালো যাচ্ছে। তো এইসব বিষয় কিন্তু থাকে, এই জন্য নিজেকে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেটা আসলে বোর্ডের মধ্যে সে খেয়াল থাকতে হবে। তারপরে যে ইস্যুগুলো থাকবে সেটা হচ্ছে যে পড়াশোনার যে অংশটুকু, এটা তো নিজের অংশটুকুতে পরিশ্রম করে যেতে হবে। আমার যে সাজেশনগুলো ছিল এটা আপনাকে দিয়ে দিলাম। মোটামুটি জেনারেল ইস্যুগুলো ভালো করে পড়তে হবে, নিউজগুলো এখন বর্তমান ভালো করে দেখতে হবে, সাথে হচ্ছে যে সমাজকর্মের যে টপিকগুলো মানে না পড়লেই নয়, আমি আপনাদের যেটা দেখালাম এগুলো মাস্ট আপনাকে পড়ে নিতে হবে। তারপরে যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে যে একটা দুজন তিনজনে মিলে একটা বোর্ড মানে যদি একটু তৈরি করতে পারেন, মানে স্পিকিংয়ের বোর্ড, প্রশ্নগুলো আপনি পারেন, মনে করেন যে আপনি চুপচাপ করে পড়াশোনা করতেছেন, এটা আপনি জানেন যে এগুলো আপনি পারেন, কিন্তু আপনি কারোর সামনে বলতেছেন না, তখন আপনি যতই ভালো পারেন এটা প্রেজেন্টেশন আপনি চাইলেও ভালো হবে না, এবং আপনি স্কিলড ওয়েতে আপনি এটা পারফর্ম করবেন, প্রেজেন্ট করবেন, ইটস সো মাচ টাফেস্ট টাস্ক। আমি বলবো যে এটা যদি আপনার মানে হাই অ্যাকুরেসি দিয়েও আপনি নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করেন, কিছু না কিছু আপনার মানে অসঙ্গতি দেখাই দেবে। তো এই জন্য একটা ছোটো ছোটো বোর্ড করবেন নিজেরা। আমরা যেটা করতাম, আমাদের 71 হলে যদি কোনো ছোটো বাইরে থাকেন, বিজয় 71 হলে ঢাকা ভার্সিটি, তারা সবাই নিশ্চয়ই দেখছেন যে আমরা কম বেশি ওই যে 2 তলার মধ্যে টিভি রুমের সামনে সবসময় সন্ধ্যার পরে বাইবা বোর্ডগুলো তৈরি করতাম। এটা সর্বোচ্চ চেষ্টা করছিলাম। আমি যতদিন ছিলাম আমাদের সাথে কয়েকটা বন্ধু ছিল, তারা সবাই মোটামুটি এখন কেউ একদম খারাপ অবস্থায় নেই, ভালোই আছে। তো এই অংশটুকু আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, যারা আসলে আমার মতো এভারেজ স্টুডেন্ট, আমি বলবো আই হ্যাভ নাথিং, আই হ্যাভ নো ক্যাপাসিটি, বাট মানে কি বলবো, হার্ড লেবার মেক্স মি ক্যাপাবল। আমার কঠোর পরিশ্রমটা আমাকে ক্যাপাবল করছে। এই জন্য সর্বোচ্চ যারা মানে আমার মতো এভারেজ স্টুডেন্ট, তাদের জন্য বলবো তারা এই যে বিভিন্ন ধরনের টেকনিকগুলো ফলো করার মাধ্যমে নিজেকে আসলে একটু শানিত করেন। আর তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা তো গ্রুপের মধ্যে আপনারা দিতে পারেনি, এর সুযোগ তো থাকবেই। তবে মনে রাখতে হবে যে কোশ্চেনগুলো শুধুমাত্রই মানে প্রাসঙ্গিক সেগুলোই করবেন, অপ্রাসঙ্গিক কোশ্চেনের দরকার নাই। তারপর এই কোশ্চেনগুলো আমি একটু সলভ করে দিই, যে সকল বিষয় আপনাদের প্রশ্ন সময় থাকে যে বোর্ডে কারা কারা থাকবেন। বোর্ডে এজ ইউজুয়ালি যারা মানে পিসি সদস্য তারা তো বোর্ড চেয়ারম্যান থাকবেন, আর এক্সপার্ট রাখবেন হয়তো বা। সমাজকর্মে যেদিন বাইবা হবে তার সাথে হয়তো আরও 2-3টা সাবজেক্টের বাইবা হবে, একদিনে তো সমাজকর্ম বাইবা দেবে মানে সকল বোর্ড কাপড় করা সম্ভব না। তো এভাবে আসলে মূলত চেয়ারম্যানটা ওই যারা পিসি সদস্য তারাই থাকবেন, বাকিরা হয়তো এক্সটার্নাল হিসেবে থাকবেন। তারপর হচ্ছে কতক্ষণ রাখবে এটা আসলে কোনো ডিপেন্ড করে না আপনার অনেক সময় স্যাররা সমান সবাইকে রাখে, অনেক সময় কাউকে 5 মিনিট 10 মিনিট দিয়ে বের করে দেয়, কাউকে আবার 20 মিনিটও রাখে। টাইম কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে পারফরমেন্স যদি ভালো থাকে স্যাররা অ্যাভারেজে ভালো মার্কস ভালোই হয়। বোর্ডে সবাই কি সমাজকর্মের শিক্ষক হবেন এটা তো বুঝতে পারতেছেন, যেহেতু যারা পিএসসি মেম্বার আছে তারা সমাজকর্মের হওয়ার সম্ভাবনা তো নাই, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে থাকবেন। আর বাকি সমাজকর্মের যে সাবজেক্টের যে ভাইবাটা হবে মূলত এগুলো সমাজকর্মের টিচাররাই হবেন। তো এই জন্য এই প্রস্তুতিগুলো মোটামুটি আপনার মাথায় রাখতে হবে, যে বোর্ড কোনো মানে যদি আপনার আরেকটু বলি, যারা একদম জীবনে প্রথম ভাইবা দিতে যাইতেছেন বিএসসিতে, তাদের আরেকটু আমি বলবো যে আমি 40-এ যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে ভাইবার আগে আমি পিএসসি প্রতিষ্ঠানের সামনে যাই নাই। তো এই কারণে আমার প্রচুর ভয় ছিল প্রতিষ্ঠানের সম্পর্কে। তারপর 40-এর নন ক্যাডার আন্দোলনে আমি স্বেচ্ছায় গেছি, ওখানে গিয়ে আসলে আন্দোলন করছে, পুলিশের সাথে মানে ক্ষুদা তর্ক বিতর্ক করছে, কি জন্য কনফিডেন্স গ্রো হয়েছে। পরবর্তী যে বাইকগুলো
এখানে গিয়ে দিছি, আমার কখনোই মনে হয় না যে এটা একটা কোনো বিশেষ কোনো আহামরি কোনো ভাবগাম্ভীর্য সম্পন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্রথমবার যখন গেছি, ও মা, এই যে অ্যাডমিন পাবো ওই ভয়ে কলজে অলরেডি মনে করেন যে শুকায় গেছে। তো আসলে প্রথম ব্যাপারটা খুব ভালো ছিল না, এটা মিথ্যা বলা যাবে না। 40-এর ব্যাপারটা ভালো ছিল না, 41-এর ব্যাপারটা ভালো হয়েছে। 43 ভাইবার মধ্যে সারা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিছে, বলছে যে আপনি তো দুইটা মানে পিএসসি থেকে দুইটা চাকরি তো রিকমেন্ডেড, তো আপনি কি চান? মানে আমি আসলে কোশ্চেনকে বলার চেষ্টা করি, যতদিন অ্যাডমিন না পাবো ততদিন আমি ট্রাই করব। 44-এ আইসে কিন্তু আমি আমার অনেক ভালো ভাইবা দিয়েছি, পুরো ভাইবাটা ছিল ইংলিশে, যেহেতু আমার চয়েস ছিল ফরেন ক্যারিয়ার ফার্স্ট চয়েস, তো সেদিক থেকে আমি ভালো ভাইবা দিছিলাম। এখন হ্যাঁ, যেহেতু মানে বলবো যে এই জায়গাগুলোতে আপনার লাক ফেভার তো করতেই হয় ভালো কিছু পাইতে গেলে, কিন্তু প্রতিষ্ঠানে একটু গিয়ে আপনারা একটু কাইন্ডলি একদিন আইসে যেতে পারেন। আগের দিন যদি আমার সমাজকর্ম পরীক্ষা 2 তারিখে শুরু হয়ে যায়, তাও আপনি একটু আর্লি যাবেন, গিয়ে আপনি একটু দেখে আসবেন। যে আর্লি গিয়া মানে 1-1.5 ঘন্টা আগে গেলেন, গিয়ে দেখলেন পরিবেশ কি, প্রশ্নগুলো না করলে মানে পরিবেশটা একটু সম্বন্ধে অ্যাডজাস্ট হয়, ওই চা নাস্তা করা। যারা আগে যান নাই আর যারা আগে দেখবেন ভাইবা ফেস করে ফেলছেন, তাদের জন্য তার এই বিষয় নিয়ে কোনো পরামর্শই নেই, কারণ তারা তো মোটামুটি এক্সপার্ট, আমার সাথেও দাদা হয়ে গেছেন, তো তাদের জন্য আর কোনো কথা নেই। এইটুকুই হলো আমার পক্ষ থেকে আজকের জন্য ক্লাস। আর সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। যারা আসলে মানে কয়জন এখানে টিকছেন একটু কাইন্ডলি, মানে আমি আমার ধারণা অনুসারে মানে 25+ হচ্ছে টিকছেন, তো আপনারা একটু কাইন্ডলি মানে আজকে যে ভিডিওর ক্লাসটা হয়েছে, যারা যারা এই ক্লাসটা দেখবেন মানে টিকছেন, তারা সবাই একটু কাইন্ডলি যে আমি টিকছি ভাইয়া, মানে আমি আসি লাইভ এমসিকিউ দেখে পরে পাস করছি, এই ভিডিওর মধ্যে শেষে আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের আরেকটু এস্টিমেট করা সহজ হয়ে যাবে যে আমাদের পুরা একটা পরিশ্রমের মধ্য থেকে সফলতা এইটুকু। এইটুকু আলোচনা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ বলে আবারও অনেক অনেক অভিনন্দন দিয়ে সবাইকে সামনের দিনগুলোতে পরিশ্রমগুলো সঠিকভাবে করার মাধ্যমে নিজের সফলতার সর্বোচ্চ জায়গাটা পাওয়ার সুযোগ করে দেখ আল্লাহ, এই আশা ব্যক্ত রেখে আজকে এখানের মধ্যে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।